স্ক্রিনে যে ভবনটি দেখছেন তা আস্তে আস্তে একদিকে হেলে পড়ছে। হ্যাঁ, এটা একটা অ্যানিমেশন ভিডিও। আপনাদের ভবন দুটি পাশাপাশি হওয়ার কারণে একটা উপরে আরেকটা হেলে পড়েছে, সুতরাং এটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে বসবাসের জন্য। আপনারা অবিলম্বে বাসা দুটি খালি করে দিবেন। তবে বাস্তবেও বাংলাদেশে এমন অনেক ঘটনা ঘটেছে এবং আরও অনেক ঘটার সম্ভাবনাও রয়েছে। তো আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, বিল্ডিংটি কি হেলে পড়তে পড়তে একসময় ভেঙে যাবে, নাকি কোনো না কোনো উপায়ে কোনো প্রযুক্তিতে এই ভবনটিকে আবার আগের মতো সোজা অবস্থায় ফিরিয়ে আনা যাবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ বন্ধুরা, আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিং এখন এতটাই উন্নত যে ভবনটি একটি নির্দিষ্ট পরিমাণ কাত হলে বা নির্দিষ্ট ডিগ্রি পরিমাণ হেলে পড়লে ভবনটিকে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আবার আগের মতো সোজা করে ফেলা সম্ভব। তো এই আলোচনায় আমরা জানব কিভাবে হেলে পড়া ভবন সোজা করা হয় এবং এতে কি পরিমাণ খরচ পড়ে। হেলে পড়া ভবন সোজা করার আধুনিক পদ্ধতি জানার আগে আমরা জেনে নেই সংক্ষেপে যে কি কারণে ভবন হেলে পড়ে বা কাত হয়ে যায়। তাহলে আমরা শুরু থেকেই হেলে পড়া রোধ করতে পারবো বা বিল্ডিং কাত হওয়া রোধ করতে পারবো। তো প্রথম পয়েন্ট হচ্ছে দুর্বল সয়েল টেস্ট ও পাইলিং। অর্থাৎ সয়েল টেস্ট যদি সঠিক না হয় বা সয়েল টেস্টের সক্ষমতা বা মাটির ভার বহন ক্ষমতা না বুঝে ভিত তৈরি করে ভবন করলে সেই ভবন সহজেই কাত হয়ে যেতে পারে। বিশেষ করে আপনার জমির সয়েল টেস্ট রিপোর্ট এক এক বোরিংয়ে যদি এক এক রকম হয় আর আপনি যদি অ্যাভারেজ সেই ভবনের ভিত বা ফাউন্ডেশন ডিজাইন করেন বা পাইল ডিজাইন করেন, তবে যে জমির যে অংশে মাটি দুর্বল সেদিকে ভবনটি আস্তে আস্তে কাত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং মনে রাখতে হবে, ভবন নির্মাণের আগে সুন্দর সঠিকভাবে সয়েল টেস্ট করে নিতে হবে এবং সেই সয়েল টেস্ট অনুযায়ী ভবনের ফাউন্ডেশন বা ভিত বা পাইল যদি লাগে সেক্ষেত্রে পাইল সেই সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী ডিজাইন করতে হবে। অন্যথায় মাটির ধারণ ক্ষমতার চেয়ে ভবন যদি আন্ডার ডিজাইন হয় তাহলে ভবনটি ফেল করবে, বা একদিকে আন্ডার ডিজাইন হলে যা অ্যাভারেজ ধরে আপনি ডিজাইন করেছেন কিন্তু মাটি একদিকে দুর্বল ছিল সেই দিকে কাত হয়ে পড়তে পারে। ভবন ধসে পড়ার 2 নম্বর কারণ হলো ভবনের এক পাশের মাটি অন্য পাশের মাটির চেয়ে বেশি দেবে গেলে। আপনারা জেনে রাখবেন, একটি ভবনের যে ফাউন্ডেশন ডিজাইন করা হয় সেই ডিজাইন অর্থাৎ ফাউন্ডেশনের কিছু না কিছু সেটেলমেন্ট ধরেই ভবনটি ডিজাইন করা হয়। যেমন স্কোয়ার ফুটিং বা আইসোলেটেড ফুটিংয়ের ক্ষেত্রে কমপক্ষে 25 মিলিমিটার বা 1 ইঞ্চি সেটেলমেন্ট ধরে ভবন ডিজাইন করা হয়। আবার পাইলের ক্ষেত্রে পাইলের ডাইমেনশনের অর্থাৎ পাইলের যে সাইজ তার 2.5% সেটেলমেন্ট ধরে ভবনটি সাধারণত ডিজাইন করা হয়। এর থেকে বেশি যদি সেটেলমেন্ট হয়ে যায় মাটি নরমের কারণে বা একদিকে মাটি দেবে গেলে, তাহলে অবশ্যই ভবনটি একদিকে কাত হয়ে পড়বে। সুতরাং মাটির ধরন অনুযায়ী ভবনের সেটেলমেন্ট ধরে যদি বিল্ডিংটি ডিজাইন করা হয় তাহলে সেটি ধসে পড়ার বা কাত হওয়ার সম্ভাবনা কম। আর মাটি যদি একদিকে খুবই নরম থাকে তাহলে সেই ক্ষেত্রে ল্যান্ড ডেভেলপমেন্ট বা টপ সয়েল ইমপ্রুভমেন্টের ব্যাপার রয়েছে। এভাবে একটি ভবন এক সাইড ধসে পড়া থেকে এবং ভবনকে কাত হওয়া থেকে রক্ষা করা যেতে পারে। 3 নম্বর কারণ হলো ভূগর্ভস্থ পানির পরিবর্তন। অর্থাৎ সয়েল টেস্ট রিপোর্টে আরও একটি বিষয় উল্লেখ থাকে যে ওয়াটার টেবিল, অর্থাৎ ভূগর্ভস্থ পানির লেয়ার কোন জায়গায় আছে অর্থাৎ মাটি থেকে কতটুকু নিচে আছে তা সয়েল টেস্ট রিপোর্ট তৈরি করার সময় এবং মাঠে সয়েল টেস্টে কাজ করার সময় সেই ডাটা সংরক্ষণ করা হয় এবং রিপোর্টে তা সন্নিবেশিত করা হয়। যদি পানি স্তর নিচে নেমে যায়, বিশেষ করে বর্ষাকালে বাংলাদেশে পানির স্তর উপরে থাকে এবং শীতকালের দিকে বা বিশেষ করে যখন সেচ মৌসুম চৈত্র বৈশাখ মাসে সবচেয়ে বেশি নিচের দিকে চলে যায় বলে প্রতীয়মান হয়। সেই ক্ষেত্রে পানির লেয়ার নিচে নেমে গেলে যেখান থেকে পানির লেয়ার নিচে নেমে যায় সেখানে পানির প্রেশার কমে যায়, ফলে মাটির ভার বহন ক্ষমতাও কমে যায়। এজন্য মাটির ভার বহন ক্ষমতা মাত্রাতিরিক্ত পরিমাণ কমে গেলে বা বিল্ডিং যে পরিমাণ ধরে ডিজাইন করা হয়েছে তার থেকে বেশি কমে গেলে বিল্ডিংটি দেবে যেতে পারে এবং সেই সূত্রে একদিকে কাত হয়ে বা হেলে পড়তেও পারে। সেই ক্ষেত্রে পানির স্তর বা ওয়াটার টেবিল ধরে সাবমার্স কন্ডিশন বিবেচনায় এনেই সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে ভবন ডিজাইন করা হয় এবং এই সম্ভাবনা সামনে রেখে যদি ভবন ডিজাইন না করা হয় তাহলে সেই ভবন ধসে পড়তে পারে বা একদিকে হেলে যেতে পারে।
আবার আপনার ভবনের পাশে যদি বড় ধরনের কোনো খাল বা পরিখা খনন করা হয়, তাহলে সেই গর্তে আপনার ভবনের নিচ থেকে পানি চলে আসবে এবং সেই পানির সাথে মাটির সূক্ষ্ম সূক্ষ্ম কণা চলে আসবে, ফলে মাটির ঘনত্ব হ্রাস পাবে। আর যদি আপনার ভবনের নিচের মাটি স্যান্ড পাইল দ্বারা ইমপ্রুভ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে পানির সাথে সাথে চুইয়ে চুইয়ে কিছু কিছু বালিও চলে আসার সম্ভাবনা আছে, ফলে মাটির ঘনত্ব কমে যাবে এবং সেই ক্ষেত্রে মাটির ভার বহন ক্ষমতা কমে যাবে এবং ভবনের চাপে ভবনটি আস্তে আস্তে নিচের দিকে দেবে যাবে এবং কখনো কখনো একদিকে কাত হয়ে বা হেলে পড়তে পারে। 4 নম্বর কারণ হচ্ছে ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ এবং ঝড় ঝঞ্ঝা বা জলোচ্ছ্বাস। ভূমিকম্পে মাটির ভেতরে যে কম্পন সৃষ্টি হয়, সেই কম্পনের ফলে মাটির ঘনত্ব একদিক থেকে আরেক দিকে সরে যেতে পারে বা ভূগর্ভে কোনো ধরনের ফাটল সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে মাটির ভার বহন ক্ষমতা একদিক থেকে আরেক দিকে কিছুটা স্থানান্তরিত হয়ে বা পরিবর্তন হয়ে কমে বেড়ে যেতে পারে, সেজন্য ভবন একদিকে হেলে পড়তে পারে। আবার যদি ঝড় আসে, ঝড় সাধারণত একদিক থেকে ভবনকে ধাক্কা দেয়। তো যে দিক থেকে ভবনকে ধাক্কা দেয় সেদিকের উল্টা দিকে ভবনের উপর বেশি চাপ পড়ে এবং সেই চাপ যদি ভবন না সহ্য করতে পারে বা বহন করতে না পারে, তাহলে ভবনটি যেদিক থেকে বাতাসে ধাক্কা দেবে তার উল্টা দিকে দেবে যেতে পারে বা কাত হয়ে যেতে পারে। সেই জন্য 200 কিলোমিটার বেগের বায়ুর চাপ অর্থাৎ উইন্ড লোড ধরে এবং ভূমিকম্প বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে যেখানে সিসমিক জোন 4 অর্থাৎ বেশি ভূমিকম্প প্রবণ এলাকা, সেখানে কমপক্ষে 9 মাত্রার ভূমিকম্প ধরে ভবন ডিজাইন করলে বা ফাউন্ডেশন ডিজাইন করলে এই ধরনের দুর্যোগ বা তা থেকে মোটামুটি রক্ষা পাওয়া যেতে পারে। এখন আমরা দেখব ভবন হেলে পড়লে কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভবনকে সোজা করা যায়। সাধারণত 3টি প্রক্রিয়া ব্যবহার করে ভবনকে সোজা করা যায়, যথা হাইড্রোলিক জ্যাক এবং আন্ডারপিনিং পদ্ধতি, কম্প্যাকশন এবং কেমিক্যাল গ্রাউটিং, আর হচ্ছে সয়েল এক্সট্রাকশন পদ্ধতি। তো বন্ধুরা, ভবন হেলে পড়লে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে ভবনকে সোজা করতে হয় তা আমরা পরবর্তীতে ব্যাপক বা বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, তাহলে আমরা ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার হোম পেজে পৌঁছে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দিন আপনাদের যার যার নিজস্ব সোশ্যাল মিডিয়া টাইম লাইনে। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।